সেই নির্বাচনে আপনারা নিজে নিজে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়ে রাস্তাগুলি তাদের পাশে যে ভোটার আছে সেই ভোটারই টিপ দিয়ে আপনারা সুজন চক্রবর্তীর সহায়তা নিশ্চিত করুন। আপনারা জানেন আজকে ভারতবর্ষের কি অবস্থা আছে এবং রাজ্যের কি অবস্থা, বিজেপি হচ্ছে সর্বনাশে ভয়ঙ্কর রাজনৈতিক দল এবং দুর্নীতির পক্ষে হাবুডুবু খেতে খেতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে সুজন চক্রবর্তী আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের উদ্দেশ্যে দুটার কথা বলবেন। রাস্তায় মানুষের যাতে অসুবিধা না হয় গাড়িটাকে নিয়ে যেতে দিন এবং এই এলাকার সমস্ত সুখী নাগরিক মন্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি না যে মানুষ আমার থেকে কেউ কাম করবে, সবাই সব বুঝতে পারছেন যা চলছে আপনারা সবাই টের পাচ্ছেন। আজকে বোধহয় খবর পেয়েছেন কোভিডের সময় আমাদের শরীরে যে কোভিশিল্ড দেওয়া হয়েছিল ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে দিল্লির বিজেপি কয়েকশো কোটি টাকা নিয়েছে। টাকার বিনিময়ে কোভিশিল্ডের ভ্যাকসিনটা মানুষের শরীরে ঢুকেছে 140 কোটি ইউনিট। আজকে দেখা যাচ্ছে কোভিশিল্ডের 500 প্রতিক্রিয়া রক্ত জমা করে মানুষ মারা গেছে। আমাদের শরীরে বিষ ঢুকিয়েছে টাকার বিনিময়ে কোভিশিল্ড ভ্যাকসিন দেবার নাম করে বিজেপি। এই শোধ আমাদের দেখতে আমাদের পশ্চিমবাংলায় মানুষকে কাউকে আটকাবেন না, প্লিজ 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 প্লিজ। আমাদের এটা অধিকার নেই যে লোককে আটকাবো। চলে আসুন, গাড়িগুলো যেতে দিন, গাড়িগুলো যেতে দিন। তেমনি করে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন বিদ্যুতের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে স্ল্যাব চেঞ্জ করে তৃণমূলের সরকার। ফলে আমাদের দুদিক দিয়ে মারছে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল। মানুষকে আর বলবো লড়াইটা তো দলবদলের লড়াই না, লড়াইটা রুটির লড়াই, রুজির লড়াই, রুচির লড়াই, লড়াইটা মানুষের দিন বদলের লড়াই। শুকুর আলী মোড়ের মানুষ আপনাকে আমার চেয়ে কম বোঝেন না, আপনারা সব বুঝতে পারছেন। আমি আপনাদের শুভেচ্ছা জানাই, আপনাদের ভরসা রাখি, ভরসা রাখুন, বদলে যাবে, ভরসা রাখুন, বদলে যাবে। মায়েরা বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারছে না, শিক্ষা ধ্বংস হচ্ছে, শিল্প ধ্বংস হচ্ছে, যাবে কোথায় আমাদের ছেলেমেয়েরা? পশ্চিমবাংলার বদল করতেই হবে। পরিত্রাণ চায় মানুষ, লুঠের রাজত্ব থেকে মানুষ পরিত্রাণ চায়। আমি কথা জানাচ্ছি না, একটাই আশীর্বাদ আপনাদের কাছে চাইব। রাজনীতিতে অনেক নোংরামি মানুষ দেখছে, অনেক লুট মানুষ দেখছে, বেআইনি সম্পত্তির পাহাড় মানুষ দেখছে, অকথা কুকথা বলার স্রোত রাজনীতিতে বাড়ছে। আমি আপনাদের কাছে একটাই আশীর্বাদ চাইব, আশীর্বাদ করবেন যেন চিরজীবন আমি সুজনের মতো হয়েই থাকতে পারি। এই আশীর্বাদ আপনারা করবেন। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, ভরসা নিয়ে আমি পথ চলতে চাই। ধন্যবাদ, নমস্কার। সুজনবাবু মরণব্যাধি ক্যান্সার বিষয়ক গবেষণা করেছেন, উনি ডক্টরেট উপাধি প্রাপ্ত। স্বাভাবিকভাবেই উনি তো আমাদের থেকে অনেক বেশি ইনফরমেটিভ হবেনই, এতে আর আশ্চর্যের কি আছে। বরং সুজনবাবুর কথার বিশ্বাসযোগ্যতা পাই তখনই যখন শুনি এ রাজ্যের একজন সাধারণ শ্রমজীবী মানুষও যা বোঝেন সুজনবাবু তাই বোঝেন, অন্তত এই বিষয়ে। মোদ্দা কথা হলো সাধারণ মানুষের ভাবনায় আর শিক্ষিত মানুষের ভাবনাটা আজ অনেকটাই এক। আসুন শুনে নি কি বলছেন বোলপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের কেন্দ্রের একজন সাধারণ মানুষ। শুনবো আমরা তার কথা, খুব মন দিয়ে শুনব, কারণ একজন সাধারণ মানুষ, তিনিও আজকে যা বোঝেন, আপনি, আমি, সুজনবাবু, অন্তত এই বোঝা রাজ্যের এই সমস্যা সংকুল রাজ্যের বিষয়ে আমাদের প্রত্যেকটি মানুষের বোঝায় কিন্তু কোনো পার্থক্য নেই। আজকে আমাদের কাছে সব কিছুই দিনের আলোর মতো পরিষ্কার, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা দুর্নীতিযুক্ত, কোনটা দুর্নীতিমুক্ত, কারা দুর্নীতির সাথে যুক্ত, কারা দুর্নীতির
সাথে দুর্নীতি থেকে মুক্ত বা মুক্ত ছিলেন, আছেন, থাকবেন বলে প্রতিশ্রুতিবান। এসব কথা কিন্তু আজ মানুষ বড় স্পষ্টভাবে বুঝতে পারছেন এবং এই বোঝাটা সাধারণ মানুষের সাথে যারা যারা অনেক বোঝেন, অনেক শিক্ষা লাভ করেছেন, তাদের সাথেও কিন্তু এই সাধারণ মানের বোঝাটায় কিন্তু কোনো পার্থক্য নেই। এটাই বোধহয় বামপন্থার সাফল্য, এটাই বোধহয় বামপন্থীদের মানে বরাবরের জন্য লড়াই আন্দোলন চালিয়ে যাওয়া, অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা, মাঠে ময়দানে রাস্তায় ঘাটে অল টাইম তারা যে মানুষের স্বার্থে প্রচার করে চলেছেন, মানুষের সমস্যার প্রচার করে চলেছেন, সমস্যার সমাধানের প্রচার করে চলেছেন। আজকে এটা ভীষণভাবে প্রমাণিত। একজন প্রান্তিক মানুষ থেকে আরম্ভ করে একেবারে যারা আমরা অনেকটা বুঝি, জানি, ভাবি নিজেদেরকে, এছাড়াও আমাদের থেকে আরও যারা অনেক কিছু জানেন, জানাটা স্বাভাবিক, তারা অনেক বেশি ফর্মেটিভ, তারাও কিন্তু এই একটা বিষয়ে মত দেবেই না। শুনুন তিনি কি বলছেন। হ্যাঁ, এই ভোটে ধরুন বিজেপি 3 আঙ্গুল শেষ করে ফেলেছে, বুঝেছেন। আমাদের এখন লাল ঝান্ডাকে আনতে হবে, আনবই, বুঝলেন। আগুন হয়ে গেছে, সব জিনিসপত্র যা তা ভাবে বাড়ছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, সবকিছু। এখন বিজেপি 3 আঙ্গুল খেয়ে ফেলেছে আমাদের দেশটাকে। এখন আমাকে কোন রকম করে সিপিএমকে আনতে হবে, লাল ঝান্ডা জিন্দাবাদ। তাই সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বাম প্রার্থী বা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যেখানেই পাচ্ছেন, আবেগতাড়িত হয়ে তাদের ভালোবাসা ঢেলে দিচ্ছেন বাম কংগ্রেস প্রার্থীদের। আমরা শুনব, দেখব যেটা বোলপুর কেন্দ্রের শ্যামলী প্রধানের ক্ষেত্রে সেখানকার মানুষ কিভাবে শ্যামলী প্রধানকে অভ্যর্থনা জানাচ্ছেন, তাদের কাছের মানুষকে, নিজের মানুষকে আরও বেশি কাছে পেয়ে এবং তাকে নির্বাচিত করে সংসদে প্রকৃত জনগণের কণ্ঠস্বর বোলপুর থেকে পৌঁছে দিতে পারেন, সেই চেষ্টায় ব্রতী হয়েছেন। মানুষের এই ভালোবাসা বাম প্রার্থীদের প্রতি, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের প্রতি যা দেখতে পাওয়া যাচ্ছে, তা নিঃসন্দেহে এক অভূতপূর্ব। এই একই আবেগে মানুষকে ডুবে যেতে দেখেছি ঝাড়গ্রামের সিপিআইএম প্রার্থী সোনামণি টুডুর নির্বাচনী পথ পরিক্রমায়। সবটাই আমার কাছে একেবারে অভূতপূর্ব বলবো, কারণ এর আগে 2021, 2019 মানে 2021 বিধানসভা, 2019 লোকসভা কিংবা 2014 লোকসভা এরকমটি আর দেখিনি। দেখুন সোনামণি টুডুর ক্ষেত্রে কি। আকর্ষণ বোধ করছেন কেন? এমন ভাবনা
আসাটা তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের যে সরকারটা পশ্চিমবঙ্গে চলেছে, সেই সরকার আর সেই দলের উপর মানুষ খুব ক্ষিপ্ত, কারণ তাদের দুর্নীতি আর বিরোধীদের কোনো নির্বাচনে জিততে না দিয়ে বিরোধী শূন্য বা বিরোধীবিহীনভাবে, বাধাহীনভাবে সমস্ত পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এমনকি বিধানসভা পর্যন্ত বাধাহীনভাবে রেখে পঞ্চায়েত, পৌরসভা এবং রাজ্য সরকারে বসে দুর্নীতি করে মানুষকে প্রবঞ্চনা করতে পারে, এইটাই তাদের উদ্দেশ্য। ঠিক এমত অবস্থায় তৃণমূলের দুর্নীতিপরায়ণ নেতা নেত্রীদের বিজেপি নিজের দলে নিয়ে রাজ্যে সুকৌশলে আসবার জন্য তারা ভাবনা চিন্তা শুরু করেছে। ফলে তারা কি করছে, তৃণমূলের দুর্নীতিপরায়ণ নেতা নেত্রীদের নিজেদের দলে স্থান দিয়ে তাদের ঘাড়ে ভর করে তারা এই রাজ্যে বিজেপির শাসন কায়েম করতে চলেছে। আর ঠিক বিজেপির শাসন কেমন হতে পারে, তা বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বিভিন্ন চিত্র, বিভিন্ন ভিডিও, বিভিন্ন সংবাদ, অনেক যুবক যুবতী মানুষের স্বার্থে অনেক তথ্য সমৃদ্ধ জিনিস শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে পাঠিয়ে চলেছে যে বিজেপি কত বড় মিথ্যাচারী হতে পারে, তারা কিভাবে মানুষের সাথে প্রবঞ্চনা করতে পারে। এ সম্পর্কিত একটি ভিডিও আপনাদের কাছে প্রকাশ করব। যদিও ভিডিওটি একটু বেশি আগের, অনেকে দেখে থাকবেন, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা চলেছে, দলবদলের ঘটনা, কি হবে এই দলবদল করে, অর্থাৎ তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, কি হতে পারে আলটিমেট, সেটার সাথে একেবারে সম্পর্কযুক্ত যে মহিলা এই সংবাদের ভিডিওটি প্রকাশ করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। মানুষকে সচেতন করবার জন্য সারা ভারতের শিক্ষিত যুবশ্রেণী যেভাবে এগিয়ে এসছেন, তাতে আমরা সাধারণ মানুষ আমরা যথেষ্ট কৃতজ্ঞ তাদের কাছে। দেখুন সেই ভিডিওটা আরেকবার দেখুন। कुछ दिनों पहले न्यूज़पेपर्स में एक इश्तिहार आया, दिख रहा है, इश्तिहार दिख रहा है इस इश्तिहार में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं, और इसमें ये लिखा हुआ है, ये लेडी इस इश्तिहार में बोल रही हैं कि थैंक्स टू द पीएम्स आवास योजना आई हैव गॉट अ रूफ ओवर माई हेड। मतलब प्रधानमंत्री की जो योजना है, घर देने की आवास योजना है, उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है, और मेरे जैसे 24 लाख लोग और हैं जिनको छत मिल गई है, और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो वी फाउंड द लेडी हु इज हियर एंड वी आर हियर टू टॉक टू हर। नमस्ते लक्ष्मी देवी। नमस्ते मैडम जी। ये फोटो आपकी है? हाँ। अच्छा, और ये कब ली? एक तो हम गंगासागर बाबूघाट में काम कर रहे थे, 15 को हम लोग का काम खत्म हो गया, शुक्रवार को। हाँ, शुक्रवार को खत्म हो गए थे। 15 फरवरी? हाँ। अच्छा, तो आपको लगता है तब ली? हमको तकलीफ तो लग रहा है। नहीं, मैंने पूछा ये फोटो आपकी कब ली? तो हमको ये पता नहीं है ये कब लिए, समझे। हम तो बोल रहे ना, सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया, तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं। तो हम देखें तो बोला सही में मेरा फोटो, मगर कहाँ लिया हमको ये पता नहीं है। हम बाबूघाट में काम किए, इतना हमको पता है कि हम 10 दिन काम किए थे बाथरूम घर में। हाँ, ये हम किए थे, यही हमको पता है, और कोई पता नहीं। ये घर आपका है? नहीं, ये घर मेरा नहीं है। घर रहने से हमें झोपड़ी में रहेंगे, आप ही लोग देखिए। ये घर, परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंसेस को। तो ये घर इनका है? ये तो भाड़ा का घर है मैडम, 500 रुपया का भाड़ा चलते हैं। तो आपका खुद का घर नहीं है? नहीं, खुद का नहीं है। 500 रुपए देती हैं महीने का भाड़ा। अच्छा। और इस इश्तिहार में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला, तो ये सही है या ये तो गलत है? आपको गलत है, ये झूठी बात है। आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है? नहीं, हमको कुछ पता नहीं है सब। मतलब आपको पता है कि ऐसी योजना है जिसमें लोग घर बना सकते हैं, गवर्नमेंट की तरफ से घर मिलता है? वो हमको पता नहीं है मिलेगा कि नहीं मिलेगा। पर ये घर तो आपके भाड़े का है। आप कितने साल से इस घर में? 50 साल हो गए हैं। 50 साल से आप यहाँ रह रही हैं। প্রসঙ্গত একটা বিষয় স্বীকার করতেই হবে, আমরা গণতন্ত্রের চতুর্থ পাহারাদার বলে যাদেরকে চিহ্নিত করি, অর্থাৎ মিডিয়া, সংবাদ মাধ্যম,
তারা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই লাল ঝান্ডার যে পজিটিভ দিকগুলো রয়েছে তা মানুষের সামনে তুলে ধরছেন এবং মানুষকে লাল ঝান্ডার প্রতি প্রতিনিয়ত আবেগতাড়িত করে ছাড়ছেন। আমি তাদের বেশ কিছু ভিডিও, তাদের বেশ কিছু সংবাদ প্রবাহ মানে প্রকাশ করবার যে রকম কায়দা আমি সেগুলো অনুভব করেছি এবং তারা কিন্তু বেশ সচেতনভাবে এই কাজটি করছেন। ধন্যবাদ। কিন্তু কোনো সন্দেহ নেই যে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ইলেকটোরাল বন্ডে দুহাত ভরে টাকা নিচ্ছে, তখন সিপিএম কেরলে ক্ষমতায় থাকা সত্ত্বেও বন্ডের একটা পয়সা তো নেয়নি, उल्टे सुप्रीम कोर्ट এই বন্ডের বিরুদ্ধে মামলা করেছে। वो 4 पॉलिटिकल पार्टीज हैं जिन्होंने इलेक्टोरल बॉन्ड्स कभी एक्सेप्ट करी ही नहीं एज अ मैटर ऑफ प्रिंसिपल। ये है सीपीआई, सीपीआईएम, ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक और सीपीआईएमएल। 15 फरवरी को जब सुप्रीम कोर्ट ने इस पूरी स्कीम को अनकॉन्स्टिट्यूशनल घोषित किया तो उसके पीछे एक पेटिशन रिस्पॉन्सिबल थी, एक पेटिशन जिसे फाइल किया था सीपीआईएम पॉलिटिकल पार्टी ने, और जिनका हमें धन्यवाद करना चाहिए जिसकी वजह से ये घोटाला सामने आ पाया। चुनावी फंड जरूरी है, लेकिन इसी दौर में सीपीएम अकेली पार्टी रही जिसने न सिर्फ इसे असंवैधानिक, अवैध और अनैतिक माना, बल्कि इलेक्टोरल बॉन्ड से कोई चंदा नहीं लिया। क्या यह बड़ी बात नहीं है? नैतिकता यह होती है। सीपीएम ने सुप्रीम कोर्ट में इसे लेकर याचिका दायर की थी, उसकी याचिका की जीत हुई है। यह अकेली पार्टी है जिसने इलेक्टोरल बॉन्ड से चंदा नहीं लिया। बीजेपी राष्ट्रवाद की बात करती है, कम से कम उसे ऐसा साहस दिखाना चाहिए। লাল ঝান্ডার মানুষদের পেলে মানুষ এত আনন্দিত হয় এমনভাবে কোনোদিন ভেবে দেখিনি। স্বাভাবিকভাবেই বলা যায় যে লাল ঝান্ডার প্রতি এত আকর্ষণ মানুষের, যে তারা কারণ তারা 365 দিন মানুষের দাবি নিয়ে, মানুষের সমস্যার সমাধান চেয়ে পথে পথে লড়াই চালিয়েই যাচ্ছে। আমরা এ প্রসঙ্গে সুজনবাবুর প্রতি সাধারণ মানুষের একটি বিশেষ অনুভূতি দেখব। আমার বাড়ি কুচবিহার, আমি মনে প্রাণে ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ির সবাইকে, এখানে থাকি, এই পাড়াতেই থাকি। আমি তোমাকে বলছিলাম যে এখানটায় কারো যদি সিপিএম এর মিছিল হয় বা মিটিং হয় আমাকে একটুখানি জানাও। ঠিক এমনই আরো দুটো ঘটনা যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সাথে হয়েছে। এক বয়স্ক মানুষ আবদার ধরেছেন সৃজনের কাছে, তিনি সৃজনের হাত ধরে কিছু পথ হাঁটবেন মিছিলে। সৃজন তাতে রাজি হয়েছেন। সেই বয়স্ক মানুষের হাতটি ধরে সৃজন এগিয়ে চলেছেন, মিছিলও এগিয়ে চলেছে। দেখুন। এবারে অর্থাৎ এই 2024 সালে বাংলার লোকসভা নির্বাচনে কত কি যে ঘটছে এসব বলে বা লিখে শেষ করা যাবে না। এক ভদ্রমহিলা ওই যাদবপুরের সিপিএম প্রার্থী সেই সৃজন ভট্টাচার্যকেই ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা করতে এসে কেঁদে কেটে একসার হয়ে গেলেন। তো যাই হোক, মানে বন্ধ করতে হবে। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওটি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, এই কেমন ভিডিও পাঠালে তুমি, শুধু ছবিটা দেখে শুধু কান্না পাচ্ছে। আসলে এটা তো কান্না নয়, এটা হচ্ছে আনন্দাশ্রু। অর্থাৎ
বাম দলের প্রতি, বাম প্রার্থীর প্রতি মানুষের যে আকর্ষণ, এটা তারই প্রকাশ। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে। স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে। ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা, চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। আর কমিউনিস্টদের প্রতি মানুষের ভাবনা এরকম হবেই বা না কেন? কারণ এই কমিউনিস্টদের বা বামেদের যে নেতৃস্থানীয় লোক, তাদের অধিকাংশের যে জীবন ধারণ পদ্ধতি দেখতে পাওয়া যায় তা বিরল দৃষ্টান্ত। বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন, সদ্য বুদ্ধদেব ভট্টাচার্য মাত্র 1.5 কামরার ফ্ল্যাটে থাকেন দীর্ঘ 10 বছরের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবার পরেও। ঠিক অনুরূপ সুজনবাবুর এখানে জীবন ধারণ পদ্ধতি নিয়ে এক সাংবাদিক গিয়েছিলেন তার ইন্টারভিউ নিতে। তার একেবারে ঘরোয়া পোশাকে তিনি খাবার টেবিলে বসে খাচ্ছেন। এই ছবি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তবু দেখুন যে বামপন্থীদের এই হেন জীবনযাত্রাই মানুষকে ভীষণভাবে বামপন্থীর প্রতি আকৃষ্ট করে। ঠিকই, আমার বাড়িতে এসি নেই, আর এসি কেনার মতন সুযোগ ছিল না। একটা এলডি ক্লার্কের চাকরি করলেও সেটা হয়তো সুযোগ ছিল। আর যদি ছোট ভাই একবার এসি কিনবার সময় নিয়ে চলে আসলো, আমি লাগালাম না। এই কারণে লাগালাম না, ওটুকু লাগাবার মতন হিম্মত আমার ভাইদের আছে, সবার নেই। আমি না হলে কি চলে? না হলে চলে। মাসখানে খুবই কষ্ট হয়, খুবই। সারাদিন তো রাস্তায় থাকি, সব জায়গায় এসে থাকে না, অভ্যস্ত নাই হলাম। দ্যাট ডাজন্ট মিন যে যার এসি আছে সে কোনো ভুল করছে। তার এলাকা, পরিবেশ, হাওয়া বাতাস, আমার গ্রাম, আমার হাওয়া বাতাস আছে, ফলে আমি অ্যাফোর্ড করতে পারছি। দরকারটা কি? আবার মুর্শিদাবাদের এক জনসভায় সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভাষণ দিতে যখন মঞ্চে উঠছিলেন, সেই সময় মোহাম্মদ সেলিমের হাতের ছোঁয়া পেতে মানুষের আবেগও মনে রাখার মতো। প্রত্যেকেই চাইছেন তার সাথে একটু হ্যান্ডশেক করতে। দেখুন ছবিটি। আবার দেখুন, এই 2024 সালে দেখতে পাচ্ছি একদল যুবক, তারা স্বেচ্ছায় সত্যানুসন্ধানী হয়ে সত্য অনুসন্ধান করে মানুষের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চাইছেন। হতে পারে তাদের এই উদ্যোগ কোনো সময় হয়তো ব্যঙ্গাত্মক হচ্ছে, কিন্তু যথেষ্ট যুক্তিগ্রাহ্য, যুক্তিপূর্ণ। তাদের এই উদ্যোগকে শতবার সালাম না জানিয়ে পারা যায় না। যুব শ্রেণীদের মধ্যে এই সচেতনতা যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলে মনে করি। নিখোঁজ বুদ্ধিজীবী খুঁজতেই হবে আজকে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। চল খুঁজি, চল আরো এই পোস্টারগুলো সব মারবো, আর ভালো করে খুঁজে ভাই বের করতেই হবে। চল সামনে লোকজন আছে, তোদেরকে জিজ্ঞেস করবো। চল ভাই, মোমবাতি, তার মানে বুদ্ধিজীবী আশেপাশেই আছে। হ্যাঁ, ভালো করে এই আশেপাশে মালটা লুকিয়ে আছে। কোথাও আছে
মোমবাতি মানেই তো এই পেয়েছি বুদ্ধিজীবী। হ্যাঁ ভাই, নিখোঁজ বুদ্ধিজীবীদের বের না করলে সমাজকে আমাদের মেনে নেবে? খুঁজতে হবে একদম। আচ্ছা তুই এগুলো দেখ, আমি এদিকটা দেখছি, কেননা বুদ্ধিজীবীরা আবার গু হাতে লুকায় তো, আর কেউ কেউ আবার কোথায় কোথায় গো বুদ্ধিজীবী মহোদয়, এই মুহূর্তে তোমাকে যে বড্ড প্রয়োজন। সুযোগ বুঝে তোমরা ঝোপের মধ্যে থেকে বেড়াও, আর কোন সুযোগে আবার লুকিয়ে পড়ো উপরওয়ালাই জানে। বুদ্ধিজীবী ওটা কি কে বসে আছে ওখানে? দাদা এই যে শুনুন শুনুন শুনুন, একটু দিকে আয় রে তোরা। দাদা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী লাগছে হালকা, আসে আমাকে। হ্যাঁ কি করছেন ওখানে? আসুন কাছে আসুন। আরে দাদা আপনাকে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী লাগছে দেখতে, আপনি কি বুদ্ধিজীবী? হ্যাঁ এটাকে মনে হচ্ছে মালটা বুদ্ধিজীবী, বুঝলে? একদম। কই দাদা আমি একটু চেক করে নি, দাদা দেখুন দেখি দাদা, এই মেরুদণ্ড নাই তো, তাহলে তো বুদ্ধিজীবী, পাকা বুদ্ধিজীবী। কিছু কথা আছে দাদা আপনাকে, আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে যাচ্ছে না আপনাকে। আরে চলুন কিছু কথা জিজ্ঞেস করার আছে আর কি, ব্যাস এইটুকুই। কি আর করতে পারি আপনাদের আমরা? আরে বুদ্ধিজীবী বাবু কোথায় নিয়ে যাচ্ছেন? আমার এসব ভালো লাগে না কিন্তু। আজকে পেয়েছি এই যে বুদ্ধিজীবী বাবু, দেখুন দেখুন, এই যে দেখুন আপনাদের নামে কত পোস্টার লাগালাম, আপনারা খুঁজেই পাওয়া যাচ্ছে না। পোস্টার দেখি দেখি লোককে এসব কি করেছেন? না না আমরা তেমন কিচ্ছু করিনি, আমরা শুধু বুদ্ধিজীবীদের একটু সার্চিং করছি সমাজে, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আপনাদের মতন তথাকথিত বুদ্ধিজীবীরা ওই কখন গর্তে ঢুকে আর কখন গর্ত থেকে বার হয় সেটা তো বোঝা যায় না, তাই একটু আর কি, সবসময় তো আপনাদের পাওয়া যায় না, তাই আপনাদের বুদ্ধিজীবীদের আমরা ঠিক এইভাবে খুঁজছি নিখোঁজের মতন। থানায় ডায়েরি করতাম নিখোঁজের, করলাম না, পেয়ে গেলাম আপনাকে, ভালোই হলো। ভালোই হলো। কি বলছেন আপনি? আমরা এখন নিষ্ক্রিয় আছি। নিষ্ক্রিয়? তাহলে তো আপনারা অনেকটা সেই অ্যাপেন্ডিক্সের মতো, কোনো কাজে লাগে না দেহের, আর এটা সমাজের। দেখুন বুদ্ধিজীবী দাদাগণ বা সমাজের বিশিষ্ট নাগরিক আপনাদের বলা হয়, মানে আপনাদের তো সব ইস্যুতে মোমবাতি জ্বলে না, মানে আমি সেটা বুঝে পাই না আপনাদের কোন ইস্যুতে মোমবাতি জ্বলছে আবার কোন ইস্যুতে মোমবাতি জ্বলছে না, কেন বলুন তো? সব ইস্যুতে মোমবাতি জ্বালালে যে আবার আমাদের সংসার চলে না। বুঝলাম, এটা ভাবনার বিষয়। রাইট, মানে মাস কাপড়া ভাতা। তার মানে যেটা দাঁড়ালো, আপনাদের স্বার্থের পরিপন্থী কোনো ইস্যু না আসলে আপনাদের মোমবাতি সব জায়গায় জ্বলে না। না হলে যে দাদা আমাদের সংসার চলে না। আচ্ছা বুঝি, বুঝলাম। তোরা যে যাই বলিস না কেন, আমরা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, সবাই আমাদের বুদ্ধিজীবী বলে মানে। আচ্ছা তাই নাকি? আসলে এই সমাজ বুদ্ধিজীবীদের আবার ব্যঙ্গ করে বুদ্ধি বিচি বলেও ডাকে, এটা কি জানেন? আসলে কি বলুন তো, আপনারা যারা নিজেদের বুদ্ধিজীবী ভাবেন, আমাদের একটাই কোশ্চেন, একটাই, মানে আপনাদের কত জিবি বুদ্ধি সাধারণ মানুষদের থেকে একটু বেশি বলতে পারবেন? 1 জিবি, 2 জিবি নাকি 3 জিবি না 4 জিবি? সাধারণ মানুষদের কি বুদ্ধি কম আছে আপনার মনে হয়? দেখুন আমরা সকল বিষয়ে পারদর্শী, তাই নাকি? কেউ কেউ কবিতা লিখি, কেউ ছবি আঁকি, কেউ গান করে, ওই জন্য আমরা বিশিষ্ট ব্যক্তি, আমাদের সবাই সম্মান করে। একটা কথা বোধহয় আপনারা ভুলে যাচ্ছেন, আমাদের সাধারণ যারা নাগরিক না, এরাও অনেক পারদর্শী, এরাও কেউ ভালো গান করে, কেউ নাচ করে। আপনারা হয়তো একটা বিশিষ্ট নাগরিক তকমা পেয়েছেন, তারা হয়তো পায়নি। কবিতা শুনবেন আপনাদের নিয়ে আমার পর্যবেক্ষণ? তাহলে শুনুন। তোমরা তো সব বুদ্ধিজীবী, স্বার্থ নিয়ে চলো, সুযোগ বুঝে সময় সময় মুখটি তোমরা খোলো, তোষামোদ আর চাটাচাটিতে জীবন ভালোই চলে, তাই তো বলি সময় সময় তোমাদের মোমবাতি কেন জ্বলে? নিজের আখের গুছিয়ে নিতে সিদ্ধহস্ত তোমরা, বিবেকবোধ বিসর্জন দিয়ে হয়ে গেছে দামরা। মেরুদণ্ড তো সেই কবেই বেচেছো, মাসে মাসে ঢোকে টাকা, পাবলিক সব বুঝে গেছে, চাপ নিও না কাকা। তোরা যে যা বলিস ভাই, এসব আমাদের বুদ্ধিজীবীদের কান দেওয়ার টাইম নাই। তাই নাকি? বুদ্ধিজীবী আপনারা পরজীবী, পরজীবী উকুনের মতন, উকুন উকুন মাথার উকুন, বুঝতে পেরেছেন? আর এই মোমবাতিটা আপনার জন্যই, মানে আপনার পকেট থেকে হয়তো পড়ে গেছিল, কাছে রেখে দিন, ঠিক আছে? মোমবাতি নিয়ে কি করবো? ওই আপনার স্বার্থের পরিপন্থী যখন কোনো ইস্যু আসবে তখন জ্বালাবেন, আর এখন কি করবেন? পেছনে খুঁজে রাখুন, উকুন তো আপনারা।
Don't need opinions, so don't waste my time then. I just been living online, my city. তবে আপনাদের আর ক্লান্ত করব না, অনেকটা সময় ধরে ভিডিওটা দেখছেন। শেষে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে একজন শিক্ষিত যুবক কিভাবে আসল সত্যটা প্রকাশ করেছেন, দেখবেন না? দেখুন, ভিডিওটা শুনুন। 2011-এ আমাদেরই হাতে টেপা একটা বোতামের জন্য আজ 24,000 চাকুরিজীবীর চাকুরি গেল। শুধু চাকরি কেন বলবো, শিক্ষা থেকে চাকরি, শিক্ষা এবং চাকরি একে অপরের পরিপূরক। তাই শিক্ষা যখন জেলে, চাকরি তো জেলে যাবেই। সে সমস্ত বাবা মারা যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের সারা জীবনের উপার্জন, রক্ত জল করা উপার্জন ছেলে মেয়ে বা সন্তানের জন্য রেখে দিয়েছিল তাদের চাকরির জন্য, সেটা তারা মানুষের ট্র্যাপে পড়ে, রাজনৈতিক ট্র্যাপে পড়ে তারা সেটাও বিলিয়ে দিয়েছিল। আজ তাদের সন্তানরা শুধু চাকুরি হারাই নয়, তারা যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটা সমেত, সেই চাকুরির যতটা মাইনে তার সুদ সমেত ফেরত দিতে হবে। আজকের প্রজন্ম নয়, আগামী 3 প্রজন্ম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকের রসাতলে চলে গেল। এখনো সময় আছে। 2024 লোকসভা নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচন, এখনো সময় আছে। যারা আমাদের লুটে পুটে খেল, চাল থেকে শুরু করে শিক্ষা, চাকরি, বিভিন্ন রকম দুর্নীতি। সব শেষে একটা অনুরোধ করব আপনাদের কাছে, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতটা জানাবেন। যদি এটা করেন না তাহলে খুব উৎসাহিত বোধ করি এবং আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আমাকে উৎসাহিত করবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।